দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর পর্ব ৩। আমরা গাড়ি থেকে নেমে বেশ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে বিশাল একটি চত্বরের উপর উঠলাম। সেই চত্বরের প্রায় মাঝখানে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের বিরাট গ্রানাইট পাথরের মন্দির। ছাই রঙের এই মন্দির পঞ্চচূড়, মূল চূড়ার চারদিকে অন্য ৪টি চূড়া খোদাই করা। ৭১১.৪ মিটার উঁচুর এই মন্দির। আমাদের গাইড জানালেন এই মন্দির তৈরি করতে ১৭৭৫ থেকে ১৭৮৫ খ্রিস্টাব্দ এই ১০ বছর লেগেছে। ১০ লক্ষ টাকা খরচ করে বালাজি বাজিরাও এই মন্দির তৈরি করে দেন। মন্দিরের দুটি অংশ, গর্ভ মন্দির ও নাট মন্দির। নাট মন্দিরের চারিদিকে সুন্দর ঢাকা বারান্দা। বারান্দার থামগুলিতে অপূর্ব সুন্দর কারুকার্য খোদাই করা। এই মন্দিরের আকৃতি অবিকল সোমনাথ ও দ্বারকাধীশের মন্দিরের মতো, তবে এটি দেখে প্রাচীনতর মনে হয়। মন্দির পূর্বদ্বারী। মন্দিরের সামনে চত্বরের মাঝখানে একটি পৃথক ছোট মন্দিরে বৃষভরাজ নন্দিকেশ্বরের পশ্চিমমুখী সুন্দর অলঙ্কৃত পাথরের মূর্তি। তার আরও পূর্ব দিকে মহারাষ্ট্রের অন্যান্য প্রাচীন মন্দিরের মতো একটি দীর্ঘকায় কালো পাথরের দীপস্তম্ভ। তার গায়ে অনেক দ্বীপ খোদাই করা আছে। প্রতি সন্ধ্যায় এই দ্বীপগুলি জ্বালানো হয়। এই রকম দীপস্তম্ভ দেখেছি ভীমাশঙ্কর, নাগেশ্বর ও উজ্জয়িনীর বিখ্যাত শক্তিপীঠ ৫১ পীঠের অন্যতম হরসিদ্ধি মন্দিরেও। মন্দিরের চারিদিকে উঁচু নিচু সবুজ পাহাড়ে ঘেরা অতি অপরূপ পটভূমি। ওই পাহাড়ের গা বেয়ে গুপ্তভাবে গোদাবরী নদী নেমে এসেছে এই মন্দিরের চত্বরে। একেবারে গর্ভগৃহে জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বরের মধ্য থেকে অতি ক্ষীণ আকারে একটু একটু করে বেরিয়ে আসছে। সে এক অভিনব দৃশ্য। মূল মন্দিরে প্রবেশ করে সামনে এগিয়ে যাওয়ার পথে নাট মন্দিরের চারিধারে দেওয়ালে নানা দেবদেবীর মূর্তি খোদাই করা আছে দেখলাম। আয়তকার চতুর্দ্বার সমন্বিত এই নাট মন্দিরের ভিতরে ও বাইরে পাথরের গায়ে সুন্দর অলঙ্করণ আছে। আমরা এবার বেশ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে গর্ভ মন্দিরে নামলাম। তার আগে আমাদের খালি গায়ে শুধু চাদর জড়িয়ে নিতে হলো। আমরা গর্ভ মন্দিরে পৌঁছে জ্যোতির্লিঙ্গের একেবারে কাছে যখন গেলাম তখন তার স্নান হয়ে গিয়েছে। শৃঙ্গার হবে। আমি নাসিক থেকে ১০৮টি কচি কচি বেলপাতা, আকন্দ ফুল, চন্দন, কর্পূর নিয়ে গিয়েছিলাম। পূজারীকে অনুরোধ করায় তিনি আমাকে তার পাশে বসবার জন্য একটি কাঠের পিঁড়ে দিলেন আর পূজা করবার অনুমতিও দিলেন। তখন পূজার সময় বলে মন্দিরের ভিতরে আর কেউ ছিল না। আমরা মাত্র দুজন সাধু। আমি সঙ্গে করে নিয়ে যাওয়া গঙ্গা জলে ত্রম্বকেশ্বর লিঙ্গকে আবার স্নান করিয়ে চন্দন মাখিয়ে প্রাণ ভরে তাকে স্পর্শ করলাম। সত্যিই অপূর্ব এই জ্যোতির্লিঙ্গটি সাধারণ শিবলিঙ্গের মতো নয়। বিরাট গৌরীপট্টের মাঝখানে প্রায় ১ বিঘত ব্যাসের আকারে ৭-৮ আঙুল উঁচু ছোট ছোট ৩ ভাগে বিভক্ত জ্যোতির্লিঙ্গ। যেন ২-৩ আঙুল উঁচু ৩টি ছোট ছোট লিঙ্গ গায়ে গায়ে লেগে জুড়ে আছে। অসমান আকৃতি। আর তারই মাঝখান থেকে মাঝে মাঝে জল চুইয়ে বেরোচ্ছে। গামছা দিয়ে মুছিয়ে দিলে আবার বেরিয়ে আসছে। আর সেই ক্ষীণ জলধারা গৌরীপট্ট দিয়ে বেরিয়ে বাইরের একটি কুণ্ডে পড়ছে। এটি গোদাবরী নদী। ব্রহ্মগিরি পর্বত থেকে বেরিয়ে গুপ্তভাবে মাটির তলা দিয়ে এসে ত্রম্বকেশ্বরের মধ্য দিয়ে বাইরে প্রকাশ পেয়েছে। আবার আরেক পাশ দিয়ে বেরিয়ে এই ধারা একটু দূরে কুশাবর্ত নামে আরেকটি কুণ্ডের কাছে নেমে এসেছে। ছোট গর্তের মধ্যে ত্রম্বকেশ্বর লিঙ্গত্রয়কে স্নান ও বিল্বপত্র দিয়ে সাজিয়ে সঙ্গে আনা কর্পূর পূজারীর হাতে দিতে, তাই তিনি আরতি করে আমাকেও আরতি করতে দিলেন। মনে মনে বললাম, অগ্নি জ্যোতির জ্যোতিশ্চন্দ্র জ্যোতিস্তৈব চ জ্যোতিষা মুক্তম জ্যোতির্দীপ্রহং প্রতিগৃহ্যতাম সুপ্রকাশ মহাদীপ সর্বত্র স্থিমিরাপহ সর্বাঞ্চ অভ্যন্তর জ্যোতির্দীপ্রহং প্রতিগৃহ্যতাম। হে ত্রিজগন্নিবাস অগ্নি, সূর্য, চন্দ্রে যে জ্যোতি, এদের চেয়ে উত্তম এই জ্যোতিসম্পন্ন দ্বীপ গ্রহণ করুন। হে ত্রম্বকেশ্বর, এই সুপ্রকাশ অন্তর বাহির সকল অজ্ঞান অন্ধকার বিদূরকরণকারী মহাদ্বীপ গ্রহণ করুন। এই প্রার্থনা করে
একটি আকন্দ ফুলের মালা জ্যোতির্লিঙ্গের ওপর জড়িয়ে দিয়ে তাতে বিভূতি লেপন করে প্রণাম জানালাম। শয্যাত্রী শীর্ষে বিমলে বসন্তং গোদাবরী তীরে পবিত্র দেশে যদ্দর্শনাৎ পাতকমাশুনাশং প্রজাতিতং ত্রম্বকমিশিরে। এই বিমল শয্যাত্রী পর্বতচূড়ায় চিরবসন্ত যেখানে বিরাজিত, গোদাবরী তীরে সেই পবিত্র তীর্থক্ষেত্র যার দর্শন মাত্রে সব পাপক্ষয় হয়, আমি সেই দেবাদিদেব ত্রম্বকেশ্বরের স্তব করি। সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে কিছুক্ষণ জপ করে একটু শিব স্তোত্র পাঠ করে উঠে পাশের দেওয়ালের কুলুঙ্গিতে দেবী পার্বতীর উদ্দেশ্যে প্রণাম জানালাম। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্দিরের এই জ্যোতির্লিঙ্গকে এদেশের লোকেরা বলে ত্রিম্বকেশ। মন্দিরের পরিবেশ খুব ভাবগম্ভীর। আমরা থাকতে থাকতেই ত্রম্বকেশ্বরের রাজবেশ হলো। সমস্ত গৌরীপট্ট বেনারসি শাড়ি দিয়ে ঢেকে দিয়ে মূল লিঙ্গের ওপর সোনার 3টি মুখাকৃতি টোপর পরিয়ে দেওয়া হলো। তার উপর রত্নখচিত বিরাট সোনার মুকুট এবং পিছনে রূপার একটি চালির মতো লাগানো হলো। এক পাশে সাপ, ত্রিশূল ও ডমরু, 4 কোণে 4টি বড় বড় দীপাধারে প্রদীপ জেলে আরতি শুরু হলো। এই মুকুটটি এক মারাঠা পেশোয়ার দক্ষিণ ভারতে যুদ্ধে জয়লাভ করে এসে ত্রম্বকেশ্বরকে নিবেদন করেছিলেন। এটি ঐতিহাসিক তাজ। প্রতি সোমবার সন্ধ্যায় এই উৎসব বিগ্রহকে একটি পালকি করে বাদ্য সহকারে স্তোত্রপাঠ করতে করতে কুশাবর্ত কুণ্ড পর্যন্ত নিয়ে গিয়ে আবার মন্দিরে ফিরিয়ে আনা হয়। একটি সুন্দর রথ আছে বিশেষ দিনে ভগবানের পথ পরিক্রমার জন্য। মন্দির থেকে বাইরে আসতেই চৌকাঠের সামনেই এক বিরাট পাথরের কূর্মমূর্তি মেঝেতে খোদাই করা রয়েছে। মহারাষ্ট্রের বহু মন্দিরের দরজার সামনে এই মূর্তি দেখেছি। পূজারীরা ব্যাখ্যা করলেন, দ্বিতীয় অবতার কূর্ম নিজের পিঠে ধরিত্রীর গুরুভার ধারণ করে তাকে সর্বদা রক্ষা করেন। সেই জন্য এই কূর্মমূর্তি মন্দিরের পাদদেশে রেখে উৎসর্গের সময় প্রার্থনা করা হয়, ইনিও যেন এই মন্দিরকে ধারণ করে অনন্তকাল রক্ষা করেন। কূর্মাবতারকে স্পর্শ করে প্রণাম জানিয়ে মূল চত্বরে বেরিয়ে এসে নন্দিকেশ্বরের মন্দিরে গিয়ে তাকে প্রণাম করলাম। ক্রমে চত্বর থেকে নামবার পথে মন্দিরের পশ্চিম দিকে একটি কুণ্ড দর্শন করলাম, যেখানে ত্রম্বকেশ্বরের শরীর থেকে বেরিয়ে আসা গোমতীর ধারা একটি চতুষ্কোণ বাঁধানো কুণ্ডে ধীরে ধীরে সঞ্চিত হচ্ছে। তবে সেই জল যে কোথা দিয়ে বের হয়ে যাচ্ছে তা দেখা গেল না। গোমতী এখানে আবার গুপ্ত।